যে মনের ব্যথা অন্ধখনি অন্তরে থাকে যে সোনা সবাই জানে তারি কথা বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। এই জানোয়ার পাঠা বদমাইশ শয়তান জানোয়ার বদমাইশ পাঠা শয়তান না হবে না। আমার বুকের ভেতরটা ফেটে যায় ফাটা যায় প্রাণটা ফাটা যায় বুকটা ফাটা যায় প্রাণটা ফাটা যায়। আমি কেন গেছিলাম আমি কেন গেছিলাম আমি কেন গেছিলাম আমি কেন করেছিলাম আমি কেন করেছিলাম আমি এই পাশটা অনেকক্ষণ মারছি বাবা আমি করেছি আমি ঢুকিয়েছি কাল সাপ কুমির বাঘ নেউলে শিয়াল কুকুর সব আমি ঢুকিয়েছি আমি ঢুকিয়েছি আমি ঢুকিয়েছি মানুষের ঘরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে এবং ওভার অ্যাক্টিং দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের কন্টেন্ট ভাই আর দিদি, দিদি আর ভাই, আর শর্টে বললে দি ভাই, দিদি আর ভাইকে নিয়ে আজকের কন্টেন্ট। আচ্ছা, গতকালকে ভাই একটা লাইভ করেছে, ভাইটাকে সে আর কেউ না বাচ্চার বাবা একটা লাইভ করেছে, ঠিক আছে? তো সেই লাইভে শুরুতেই বিষয়টা বলে দিয়েছে যেটা কিনা জিইয়ে রেখেছিল লাস্টের দিকে বলবে আর কি, ঠিক আছে? এবার প্রথমে তো দেখছি কমেন্ট পড়ছে, কমেন্ট পড়তে গিয়ে মানে ওদের 8 ফেল করা একটা ছেলে বা পুরুষ লোক, 8 ফেল করা যে একটা লোক সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। একটা নাম পড়তে পারছিল না, একটা ইজি নাম পড়তে পারছিল না। অনেক সময় আইডি এরকম থাকে না, একসঙ্গে সব থাকে তো বোঝা যায় না, অনেক সময় উদ্ধারই করা যায় না, নাম উদ্ধার করা গেলেও টাইটেল উদ্ধার করা যায় না, এরকম হয়। কিন্তু নর্মাল নাম যখন পড়ে বলছিল না তখন মনে হচ্ছিল এটা তো একটা নর্মাল নাম, এবং কমেন্টগুলো পর্যন্ত পড়তে পারছিল না, এমন তার অবস্থা, ঠিক আছে? তো যাই হোক, এইবার তার ভিডিওর বা লাইভের মোদ্দা কথা কি ছিল? মোদ্দা কথা ছিল জাস্ট দিদিকে নিয়ে, যে জাস্ট দিদি বাচ্চার শারীরিক অসুস্থতার খবর জানার জন্য বাচ্চার ঠাকুর দাদাকে ফোন করেছে এবং সেটাকে নিয়ে কন্টেন্ট করেছে, ঠিক আছে? সেটাকে নিয়ে কন্টেন্ট করেছে। এবার এই বিষয়টা নিয়ে এবার বাচ্চার বাবার লাইভ করা কেন প্রয়োজন হলো? কেন প্রয়োজন হলো? কারণ দেখো, দর্শকদের কাছ থেকে তো বাচ্চার বাবাকে দূর করে দিয়েইছে। হ্যাঁ, জাস্ট দিদি দর্শকদের কাছ থেকে বাচ্চার বাবাকে বহু দূরে করে দিয়েছে। এইবার ছোট থেকে ছোট বিষয় বাচ্চার বাবার মনে এফেক্ট ফেলছে। এটা কেন? কারণ এর মাঝখানে জাস্ট দিদির হাজবেন্ড ভীষণ অসুস্থ ছিল, ঠিক আছে? তো সেই ব্যাপারটা নিয়ে অলরেডি কিন্তু বাচ্চার বাবাকে অনেক নেগেটিভিটি ফেস করতে হয়েছে। নাকি যে যেই জাস্ট দিদি তোমার জন্য এত কিছু করলো, তার হাজবেন্ডের এত খারাপ অবস্থা, তার সম্পর্কে একটা খোঁজ পর্যন্ত তুমি নিলে না, ঠিক আছে? তো এই বিষয়টা নেগেটিভ ভাবে প্রেজেন্ট হয়েছে যখন কিনা জাস্ট দিদি বাচ্চার খবর নিয়ে সেটাকে আবার কন্টেন্ট করে জানিয়েছে। তো এটাই হচ্ছে বাচ্চার বাবার তেলে বেগুনে জ্বলে গিয়ে লাইভ করার মোদ্দা কারণ, মেন কারণ এটাই। প্রথমবার আমরা দেখেছি যখন প্রথমবার জাস্ট দিদির হাজবেন্ড অসুস্থ হয়েছিল আজ থেকে 2 বছর আগে, তখন শুধু বাচ্চার বাবা ফোনে খোঁজ নেওয়া না, ডাইরেক্ট কিন্তু হসপিটালে বা নার্সিংহোম যেখানেই ভর্তি করেছিল সেখানে গিয়ে কিন্তু রীতিমতন সশরীরে খোঁজ নিয়ে এসেছে। এইবার বর্তমানে পরিস্থিতি এতটাই তিক্ততায় চলে গেছে যে সেটা আর করা হয়নি, ঠিক আছে? সেটা আর করা হয়নি, কমসে কম বাচ্চার বাবা করেনি, বাচ্চার ঠাকুরদা করেছে, বুঝতে পেরেছো? মানে জাস্ট দিদির কাকু সে নাকি ফোন করে খবর নিয়েছে। তো এই বিষয়টাকেই এমনিতেই আমি তো বললাম জাস্ট দিদির চোখের জলে জাস্ট দিদির চোখের জলে বাচ্চার বাবার ভিউয়ার্সরা ভেসে গিয়ে জাস্ট দিদির কোলে গিয়ে উঠেছে, আর বাচ্চার বাবাকে এখন আর দেখতেই পারে না।
এটা বলবো না যে জাজ দিদি বশ করেছে, ঠিক আছে, জাজ দিদি ম্যানুপুলেট করতে পারে ভালো। কিভাবে বলো তো? ঘন্টার পর ঘন্টা লাইভ করে একটা সংসারী মানুষ কখনো এইভাবে ঘন্টার পর ঘন্টা লাইভ করতে পারবে না। এবার দর্শকরা যার কাছে প্রায়োরিটি পাবে, যার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে, তাকেই বেশি প্রাধান্য দেবে। এটা হিউম্যান নেচার, ঠিক আছে, এটা কিন্তু হিউম্যান নেচার। যে আজকে যদি আমি ঘন্টার পর ঘন্টা লাইভ করি, ধরো দিনে 2টো করে লাইভ করছি, জাজ দিদি তো এরকম প্রচুর করেছে, আর একটা লাইভ আমি 30 মিনিট কথা বলতে পারি না, আমার ঘাড় শিনশিন করে যন্ত্রণা করতে থাকে, ঠিক আছে। তো লাইভ করারও কিন্তু ক্যাপাসিটি চাই। তো এই লাইভ করে করে কিন্তু জাজ দিদি বাচ্চার বাবার দর্শকগুলোকে ম্যানুপুলেট করেছে ভীষণ পরিমাণে, যেটা কিনা বাচ্চার বাবার পক্ষে সম্ভব হয়নি। এত নর্মাল ক্রিয়েটাররা না, তোমরা গিয়ে দেখো যারা কিনা বড় বড় ব্লগার বা বড় বড় ক্রিয়েটার রয়েছে, তারা বছরে একটা লাইভ করে কিনা, বছরে তারা একটা লাইভ করে কিনা সন্দেহ আছে, ঠিক আছে। কিন্তু এই যে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার মধ্যে এই জাস্ট দিদি আছে, ওদিকে ধরা আছে, এদেরকে আমি চিনি, যারা কিনা রেগুলার বেসিসে লাইভ করে, ঠিক আছে। ওদিকে রিম আছে, ওদিকে ইকু দিদি আছে, এরা রেগুলার পারপাস কিন্তু ইয়ে করে, কি যেন বলে তোমার, লাইভ করে। এবার লাইভ করলেই হলো না, কে কাকে কিভাবে ম্যানুপুলেট করছে সেটাও কিন্তু দেখতে হবে। তো জাস্ট দিদির মধ্যে কিন্তু ম্যানুপুলেট করার ক্ষমতা প্রচন্ড পরিমাণে, নতবা এত বড় একটা ব্লগারকে এই তুমি ওঠো, এই তুমি এখন যাও খাও, এই যাও তুমি এখন স্নান করো, এই যাও তুমি এখানে ঘুরতে যাও, এটা করো সেটা করো, এইভাবে পরিচালনা করেছে। আর যেটা জাজ দিদি কাঁদতে কাঁদতে নিজের মুখে স্বীকার করেছে যে আমি তোমার সবসময় ভালো চাইতাম, আমি বলতাম তুমি এটা করো, তুমি এটা বলো, ওটা করো, এটা তো পরিচালনা করা, এটা পরিচালনা করা। হ্যাঁ, জাজ দিদি এখন বোঝাতে চাইছে মানুষদেরকে যে পজিটিভ ওয়েতে পরিচালনা করেছে, বাট পরিচালনা তো করেছে যে কিনা 5 বছর ধরে ব্লগিং করছে, তাকে পরিচালনা করছে কে? জাজ দিদি, যে কিনা খোদ নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার মুখের ভাষা শুনলে পরে কানে আঙুল দিতে হয়, সেই মানুষ গিয়ে একটা ব্লগারকে পরিচালনা করছে। মেনে নেওয়া যায়? জাস্ট হাস্যকর না? আর ওরাও পড়েছিল তখন গাড্ডায়। যেহেতু আমাদের সমাজটা পুরুষতান্ত্রিক হচ্ছে, তোমার অধিকারের ক্ষেত্রে পুরুষতান্ত্রিক হয়ে যায়, আর বিচার পাওয়ার ক্ষেত্রে ওমেন সেন্ট্রিক হয়ে যায়, লটা ওমেন সেন্ট্রিক বেশি, সেটা মানে কি বলবো, অস্বীকার করার জায়গা নেই। হ্যাঁ, এই ওমেন সেন্ট্রিকের পেছনে কিন্তু আবার অনেকে আর কি খেলেও, মানে সুযোগের অসৎ ব্যবহার করে। সেই সমস্ত বিতর্কে আমি যেতে চাই না। বাট এখানে যে বাচ্চার বাবা যে কতখানি তার বউকে বিক্রি করেছে, সেটা কিন্তু সবাই আমরা বুঝতে পেরেছি। কিন্তু তার উপরে পর্দা দিতে 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 আজকে আমাদের জাজ দিদি উলঙ্গ। হ্যাঁ, আজকে আমাদের জাজ দিদি উলঙ্গ হয়ে স্বীকার করছে সমস্ত দোষ ওরই। হ্যাঁ, সমস্ত কিছু স্বীকার করছে। দেখো, এই জাজ দিদিকে নিয়ে না আমি ভীষণ পরিমাণে কটাক্ষ করে ভিডিও শুরু করতে পারতাম, যেরকমটা কিনা আমি যখন ঘর ছেড়ে আসছিলাম, বাড়ি ছেড়ে আসছিলাম, আমি যে কান্নাকাটি করছিলাম সেটাকে নিয়ে যেভাবে নোংরামো করেছে জাজ দিদি, ঠিক আছে, খাটের উপরে ধপাস ধপাস করে পড়েছে, আর সেই নোংরামিকে সঙ্গ দিয়েছে তার মেয়ে। হ্যাঁ, সেই রকম ভাবে কিন্তু জাজ দিদিকে কপি করতে পারতাম, কিন্তু না, ওরকম করার প্রয়োজন পড়ে না। আসলে কি বলতো, আজকে আমি যার ব্যঙ্গ করছি, কালকে সেই পরিস্থিতি আমার হবে না, কেউ বলতে পারে না। তো সেই সময় জাজ দিদি বলেছে আমি নাটক করছি, তাহলে তো এটা তো একেবারে ঘোরতর নাটক। আজকে তো জাজ দিদির নাটক ঘোরতর নাটক। আজকের ভিডিও অনেক বড় হবে, আমি জানি, বুঝতে পারছি বড় হবে, কারণ আমার অনেক কিছু বলার আছে, আর ওই পার্টে পার্টে আমি করতে পারবো না, একটা ভিডিওতেই সাল্টাবো। তো যেটা বলছিলাম যে পরিচালনা করতে গেছিল নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে। তো এই যে কন্টেন্টের বিষয়টা, যেটাকে কেন্দ্র করে কালকে বাচ্চার বাবা লাইভ করেছে, এই বিষয়টাকে এখন জাজ দিদি বলছে যে আমি যদি না জানাতাম, তোমরাই বলতে যে একটা ফোন করেছো, বাচ্চার সম্পর্কে একটা খোঁজ নিয়েছো, তোমরাই বলতে, যখন বলতো তখন তুমি জানাতে, যখন বলতো তখন তুমি জানাতে যে আমি খোঁজ নিয়েছি, তোমাদেরকে জানাইনি, কারণ একটা বাচ্চার শরীর সম্পর্কে খোঁজ নিয়েছি, সেটা আবার কন্টেন্ট করে খাবো, তখন বলতে পারতে। তুমি আগে ভাগে কেন বললে? তুমি আগে ভাগে কেন বলতে গেলে? এটা তো অবশ্যই কন্টেন্ট হয়ে গেল। আমি এই কিছুদিন আগে যখন প্রথম এই বিয়ের পরে যখন মারিয়ার প্রথম শরীর খারাপ হয়, আমি কিন্তু ফোন করে খোঁজ নিয়েছিলাম। তখন যে ওদের ভেতরে ভেতরে মারিয়ার মন্দিরের মধ্যে যে একটা কোল্ড ওয়ার চলছিল, সেটা কিন্তু আমি বুঝতে পারি। আমি যখন ফোন করে খোঁজ নিয়েছি যে কিরে কেমন আছিস, তোর শরীর কেমন আছে, তোর ভিডিও দেখলাম তোর শরীর খারাপ, কারণ ফোনাফোনি তো বন্ধই, তখন ওর হাজবেন্ড বলেছে যে দিদি তুমি খবর নিলে, আর কেউ খবর নেয়নি। কোথায়? আমি তো সেটাকে নিয়ে এখনো পর্যন্ত, এই আজ পর্যন্ত ভিডিওতে বললাম না, আজকে বোঝাতে গিয়ে বলতে হলো যে
যে কিনা আমাকে তার বিয়েতে নিমন্ত্রণ করেনি, যে রানাঘাটে যাওয়ার পর আমার সাথে টোটালি ডিটাচ হয়ে গেছে, আমাকে ভুলেই গেছে, আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, দুধের মধ্যে থেকে মাছিকে তুলে ফেলে দেওয়ার মতন আমাকে ফেলে দিয়েছে, তার শরীর খারাপে আমি তাকে ফোন করে সাহায্য করেছি, এটা তো আমি বলে ভিডিওতে ভিউজ কামাতে পারতাম, কন্টেন্ট করতে পারতাম, কোথায় করিনি তো। তোমার মনে গলদ রয়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি তোমার ভাইকে আর তোমার ভাই তোমাকে, তোমরা দুজনকে হাড়ে হাড়ে চেনো। এর জন্য তোমরা কখন কেয়ার বশত কথা বলছো আর কখন কন্টেন্ট বশত ফোন করছো সেটা কিন্তু তোমার ভাই ভালো মতন বুঝতে পেরে গেছে। আর এই বিষয়টাকে পুরোপুরি তোমার ভাইয়ের এগেনস্টে পরিচালনা করার জন্য, যে দেখো আমার হাজব্যান্ড অসুস্থ অবস্থায় ছিল, জীবন মরণের সঙ্গে লড়াই করছিল, তুই খোঁজ নিসনি, ভাই খোঁজ নেয়নি, কিন্তু ভাইয়ের ছেলের শরীর খারাপের সংবাদ পেয়ে ভিডিওর মাধ্যমে আমি কিন্তু ফোন করতে পিছপা হইনি, মানে আমি কত বড়, আমি কত উদার, এটাই তুমি প্রিটেন্ড করার জন্য ভিডিওটা করেছিলে। আর সেটা তোমার ভাই পকাট করে ক্যাচ করে নিয়েছে, বুঝতে পেরে গেছে যে এ তো কন্টেন্ট করছে, এ তো খেলছে, সেই কারণেই কিন্তু লাইভ করেছে, সেই কারণের জন্যই গতকালকে লাইভ করেছে। আর এ জানে না যে তুমি কি ক্রিটিক্যাল চিজ, তুমি কি চিজ সেটা এ জানে না। তুমি কি করলে, প্রথমে তাকে শয়তান, পাঠা, কি তারপরে জানোয়ার, এই তকমাগুলো দিলে ভাই ডেকে, এই শয়তান, এই জানোয়ার, এই পাঠা, এইগুলো বললে, অমানুষ, এই সমস্তগুলো বললে নিজের মনের ঝালটা মেটালে, নিজের মনের ঝালটা মিটিয়ে তারপর কি করলে, তারপরে কান্নাকাটি শুরু করে দিলে। মানে লাঠিও তোমার, মানে সাপও তোমার মরলো, লাঠিও তোমার ভাঙলো না, বা এক ঢিলে দুই পাখি মারা, যাই বলো না কেন, তুমি সেই গেমটা খেলছো প্রত্যেক মুহূর্তে। এর আগের বারও যখন তোমার ভাই তোমাকে তাদের বাড়িতে যাওয়া বা তার ভিডিও ক্লিপ ব্যবহার করা বা তার ভিডিওতে নিয়ে আসবে না সেটা যখন বলেছিল, তখনও তুমি কান্নাকাটি করতে বসে গেছিলে, তখন অর্ধেক ভিউয়ার্সকে তোমার পক্ষে আর তোমার ভাইয়ের বিপক্ষে করে দিলে। আর এইবার কি করলে, এইবার তোমার মনের আশ মিটিয়ে তোমার ভাইকে গালাগালটাও দিলে, আর কি করলে, কান্নাকাটি করে বাদ বাকি ভিউয়ার্সদেরকেও ওর পেছন থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছ। তুমি হচ্ছে এমন চিজ। আর এটা শুধুমাত্র তুমি করতে পারো, তোমার সংসার তো তোমার লাটে, তোমার দুটো চাকরানি আছে যারা কিনা তোমার সংসার সামলায় আর তোমার মেয়ে সামলায়, তুমি ভ্যারেন্ডা বাজাও সারাদিন, তুমি সারাদিন ভ্যারেন্ডা বাজাও, বুঝতে পেরেছো? আর এই লাইভ করে করে মানুষগুলোকে ম্যানুপুলেট করো। দর্শকদের কি দোষ? দর্শকরা ভাবছে যে আমরা যেখানে সরাসরি কথা বলতে পারছি, সরাসরি মনের ভাব প্রকাশ করতে পারছি, আর তুমি এত বড় নির্লজ্জ যে তুমি পরকীয়া করছো সেটাকে, হ্যাঁ আমি তো ওই একজনের সাথেই করেছি, হ্যাঁ আমি তো করেছি, মানে তোমার কোনো দোষ না, এটা তোমার কোনো দোষ না। এইভাবে বলে বলে তুমি দর্শকদের কাছে নিজেকে সতী সাজাচ্ছ, হ্যাঁ সতী সাজাচ্ছ তুমি রীতিমতো নিজেকে। তো এই হচ্ছে তোমার কায়দা, তোমার চাল। এরপর কয়েকটা পয়েন্ট আমি নোট করে রেখেছি, কারণ অত বড় লাইভের সমস্তটা তো ডেসক্রাইব করা সম্ভব না, বেশ কিছু কিছু জিনিস, ঠিক আছে। অসুস্থতার কন্টেন্টটাও এটা করে দিয়েছি। বাচ্চাটাকে হাসপাতালে রেখে আরো ভিউজ কামাতো, এটা আজকে জাজ দিদি নিজের মুখে বললো যে আমি যদি না যেতাম, আমি যদি যাওয়ার কথা না বলতাম, দুটোই বলেছে, এই কথাটাও দুটো কথাই বলেছে, একটা কথা আমি নিজের মধ্যে থেকে বানিয়ে বলছি না। বলছে আমি হসপিটালে যাওয়াতে, আবার বলছে আমি হসপিটালে যাওয়ার কথা বলেছি, তার জন্য বাচ্চার অসুস্থতা নিয়ে নাটক করে ভিউজ কামানোটা তাড়াতাড়ি বন্ধ হয়েছে, নতবা আরো 3-4 দিন ওই বাচ্চাকে দেখিয়ে ভিউজ কামাতো। তোমার বাবার কি, তাদের তোমার বাবার কি? ওর বাচ্চাকে তো আজকের থেকে বিক্রি করছে না, ও তো ওর বাচ্চাকে, ওর দিদিকে যখন ছোট করতে হয়েছিল তখনও ওর বাচ্চাকে ও বিক্রি করেছে, ঠিক আছে, সিম্প্যাথি কার্ড খেলেছে। যখন ওর বউ ওর বাচ্চাকে রেখে চলে গেল তখনও কিন্তু ও ওর বাচ্চাকে দেখেই দর্শকদের মাথা মুড়িয়ে খেয়েছে। আবার এই বাচ্চাকে দেখেই মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, সেই টাকা দিয়ে নিজের বাঘের বাচ্চা কিনে স্বপ্ন পূরণ করেছে। এগুলো তুমি জানতে না, এগুলো তুমি জানতে না, এগুলো আমরা আমি প্রথম থেকেই আমার ভিডিওতে বলেছিলাম। আর তার জন্য আমাকে নিয়ে এই বাচ্চার বাবা অনেক ভিডিওতে নোংরা নোংরা কথা বলেছে, কুকুর, নোংরা চরিত্র, পোষ্য, এরকম অনেক নোংরা কথা বলেছে, ঠিক আছে। তখন সেগুলো খুব ভালো লেগেছিল, কেন? কারণ তখন তোমার কথা মতন এরকম তোমার ইশারায় তোমার ভাই নাচতো, তার জন্য তখন তোমার ভাই ভালো ছিল আর আমি ছিলাম খারাপ। আর এখন তোমার ভাই খারাপ হয়ে গেছে তোমার কাছে, তাই না? এখন তোমার ভাই জানোয়ার, শয়তান, পাঠা, অমানুষ। লজ্জা করে না তোমার? মেন বড় অমানুষ হচ্ছ তুমি, যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, সবার দুজনের শাস্তি সমান, দুজনের শাস্তি সমান হওয়া উচিত। এখানে তুমি শুধু অন্যায় সহ্য করনি,
তোমার ভাই যেই অন্যায়গুলো করেছে সেই অন্যায়গুলো তুমি শুধু সহ্য করনি, তুমি তার উপরে পর্দে পে পর্দা, পর্দে পে পর্দা, পর্দার উপর পর্দা দিয়ে গেছো, পর্দার উপর পর্দা দিয়ে গেছো। আর যেই তোমার ভাই তোমার মুখে লাথি মেরেছে, যেই তোমার ভাই তোমাকে সর্বসমক্ষে তোমার পরিচালনার থেকে বেরিয়ে এসে তোমার কন্ট্রোলের বাইরে এসে তোমাকে যেই বলেছে একদম নো এন্ট্রি, তখন গিয়ে তোমার মনে হয়েছে যে তোমার ভাই শয়তান, তাই না? বদমাইশ মেয়ে ছেলে, হারামি মেয়ে ছেলে, তুমি একটা জাত হারামি মেয়ে ছেলে, বুঝতে পেরেছো? এর জন্য জাত ম্যাটার করে, জাত পাত শিক্ষা সংস্কৃতি ম্যাটার করে। তুমি কুজাত, তুমি অজাত, তুমি কুজাত। তোমার আন্ডারে যে থাকবে না, অ্যাকচুয়ালি তুমি আর ওই বেজন্মার বাচ্চা হচ্ছে সমান। যতদিন তোমার কন্ট্রোলে থাকবে, যতদিন তোমার আন্ডারে থাকবে, ততদিন মানুষের হয়ে তুমি লড়ে যাবা। আর যেই সে তোমার নোংরামো রূপটা, আসল সত্যটা বুঝতে পেরে সে যখন তোমার নিজ থেকে আর কি কন্ট্রোল থেকে বেরোতে চাইবে, সে তখন হয়ে যাবে খারাপ। তখন তাকে নাঙ্গা করার জন্য তুমি কখনো শয়তান, অমানুষ, পাঠা বলবে, জানোয়ার বলবে, আর তারপরে চোখের জল ফেলে মানুষকে ম্যানুপুলেট করবে, তাই না? যারা ম্যানুপুলেট হচ্ছে তাদেরকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ ওই যে কিনা সংসার ধর্ম ফেলে ঘন্টার পর ঘন্টা, দিনে 3-4টে লাইভ করে, 3-4 ঘন্টা ধরে 2-3টে লাইভ করে, হ্যাঁ, তাকে যদি কেউ ভাবে যে বিশাল বড় সতী সাবিত্রী, তাহলে তাদের মাথায় ডিসপুট আছে, তাদের মাথায় ডিসপুট আছে। তাদের বোঝা উচিত যে তারা নিজেরা সংসার করছে, আর যার কথায় তারা বিশ্বাস করছে সে তো সংসারী, সে তো একেবারে মহাসংসারী, সে তো মহাসংসারী। তাহলে একে দেখি আমরা কিসের জন্য? এ কি শিক্ষা দেয় আমাদের? কি শিক্ষা দেয়? পরকিয়া করে সেটাকে বুক বাজিয়ে স্বীকার করে বিশাল বড় একটা তকমা নিতে চায়, তাই না? তো যাই হোক, এবার এই যে এই কথাটা পুরো পরিষ্কার করে বললাম যে প্রথম থেকেই তো ওর বাচ্চাকে বিক্রি করে খাচ্ছে, এখন কেন তোমার ফাটছে? কারণ সেই বাচ্চার বিক্রির লভ্যাংশ তুমি এখন আর পাচ্ছ না, দালালিটা তুমি আর পাচ্ছ না। যখন দালালি পেয়েছো তখন দুহাত তুলে নেচেছো, হ্যাঁ, ভাইকে নিয়ে, ভাইয়ের খারাপ স্বভাব নিয়ে, ভাইয়ের ফুল ফ্যামিলি নিয়ে নাচ কি নাচ করেছো তুমি। আর এখন সেই লভ্যাংশটা পাচ্ছ না, সেই লভ্যাংশ আসা বন্ধ হয়ে গেছে, বাচ্চাকে ওইভাবে ডাইরেক্ট বিক্রি করা বন্ধ হয়ে গেছে তোমার। এই কারণে তোমার এখন ফাটছে। উড়িয়ে বাবা, ঢলাডি মাসির কথা শুনে আমাদের জাজ দিদির বুকটা ফেটে যায় গো, জাজ দিদির বুকটা ফেটে যায়। ওদেরকে কত ভালো, হাট তোর ভালোবাসা, নিজের বরকে ভালোবাসতে পারলি না, যে কিনা তোকে ওই নোংরার মধ্যে থেকে, নোংরা মিন্স ওই জায়গাটাকে মানুষে ভালো চোখে দেখে না, রেড লাইট এরিয়াকে মানুষে ভালো চোখে দেখে না, সেই কারণে বলছি। বাট ওটাও একটা প্রফেশন, কমসে কম কাউকে খুন করে কারো ক্ষতি করে খায় না, ঠিক আছে? তো যেই জায়গা থেকে তোমাকে সমাজে এসে একটা নাম দিয়েছে, তুমি তাকে ভালোবাসতে পারলে না, তুমি তাকে ধোকা দিয়েছো, তুমি তাকে ধোকা দিয়ে সদর্পে ঘোষণা করেছো তুমি ভালোবাসবে বাইরের মানুষকে। হ্যাঁ, তুমি বলছো যে ভাইয়ের মা, হ্যাঁ, যাকে তুমি বাপের বাড়ি বানিয়েছিলে, যেই বাড়িটাকে বাপের বাড়ি বানিয়েছিলে, তোমার দিদির বয়সী, তুমি তাকে কাকিমা ডাকো নিজে কচি সাজার জন্য। যাই হোক, তার চোখের জলে মা নেই তো, মা কি জিনিস সেটা দেখার জন্য তুমি কোথায় ছুটে ছুটে যেতে, বা কুল্লায় ছুটে ছুটে যেতে, তাই না? আচ্ছা, এদিকে তুমি একবার এই 4 বছরের কেরিয়ারে, ইউটিউবের কেরিয়ারে, তোমার মাকে তুমি একবার দেখিয়েছো। সেই মা বলছে যে সবাইকে পেয়ে তুই আমাকে ভুলে গেছিস। হ্যাঁ, মা মারাতে যাচ্ছ, কথাটা খারাপ ভাবে নিও না তোমরা, মা মা করতে যাচ্ছ, তাই না? মা মা করার জন্য, মায়ের মাতৃত্ব নেওয়ার জন্য, এই বুড়া বয়সে মাতৃত্ব নেওয়ার জন্য তুমি ছুটেছ, হ্যাঁ, ভাইয়ের বাড়িতে, ভাইয়ের বাড়িতে ছুটেছ তুমি মাতৃত্ব নেওয়ার জন্য। তুমি না নিজের মাকে দেখাশোনা করো, নিজের বান্ধবীর বাড়িতে যাও, তাও স্বার্থে, নিজের মুখে বলো আমি 10 টাকার কিছু নিয়ে যাই না, আমি 10টা টাকাও বের করি না। খুব গুণের কথা, খুব গুণের কথা। বান্ধবীর বাড়ির নাম করে নাগরদোলায় দুলতে যাও, হ্যাঁ, বান্ধবীর বাড়িতে স্বামীকে ভর্তি করে দিয়ে, স্বামীকে হসপিটালে ভর্তি করে দিয়ে বান্ধবীর বাড়িতে গিয়ে গান্ডে পিন্ডে গেল, সেখানে বসে বসে লাইভ করো, অথচ বান্ধবীর বাড়িতে গেলে 10টা টাকার কিছু নিয়ে যাও না হাতে করে। খুব গুণের কথা না? তো যাই হোক, তুমি না নিজে একটা ভালো সন্তান হতে পেরেছো, যারা কিনা তোমাকে লালন পালন করেছে, সে যেখানকারই বাসিন্দা হোক না কেন, যাই তাদের পেশা হোক না কেন, না তাদের তুমি ভালো মেয়ে হতে পেরেছো, না যে তোমাকে সমাজে প্রতিষ্ঠা, একটা নাম দিয়েছে, একটা সমাজে বসবাস করার একটা যোগ্য বানিয়েছে, না তুমি তাকে ভালোবাসতে পেরেছো, অর্থাৎ না যোগ্য স্ত্রী হতে পেরেছো। আর সন্তানাদি মানুষ করার কথা, সেটা তো ছেড়েই দাও। তুমি এত সুন্দর মানুষ করেছো তোমার সন্তানাদিকে যে তোমার ছেলে পারতে না পারতে বিয়ে করে ফেলেছে, আর বিয়ে করতে বাধ্য হয়েছে।
কেস রয়েছে না, তোমার ছেলের নামে তো কেস রয়েছে। এটা কে বলেছে? ওই বেজন্মার বাচ্চা বলেছে, ওই বেজন্মার বাচ্চা বলেছে যে তোমার ছেলের নামে কেস রয়েছে, তার জন্য বিয়ে করতে বাধ্য হয়েছে। আর এখনো নাকি সেই কেস তোলেনি, যদি কেস তুলে নিলে পরেই মেয়েকে ছেড়ে দেয় তার জন্য। হ্যাঁ, না তুমি সন্তান মানুষ করতে পেরেছো, তুমি তো বিগ ব্যর্থ, তুমি বিগ ব্যর্থ। হ্যাঁ, আর তুমি মাতৃত্বের আস্বাদ নিতে গেছো এই বুড়া বয়সে। নেক্সট টপিকে আসি, খাল কেটে কুমির ঢুকিয়েছিস। হ্যাঁ জাস দিদি, তুমি খাল কেটে কুমির ঢুকিয়েছো। তুমি যাকে ঢুকিয়েছো তার থেকে বড় কুমির হলে তুমি তার থেকে নষ্ট চরিত্রের মহিলা হলে তুমি তার থেকে জঘন্য মহিলা হলে তুমি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আজকে বাচ্চার বাবাকে তুমি জ্ঞান দিচ্ছ যে নিজের আখেরটা গুছিয়ে নিয়ে সরে আয়, ওনার কথায় পরিচালিত হোস না, অর্থাৎ ম্যাডামের কথায় যাতে বাচ্চার বাবা পরিচালিত না হয়। আবার কেউ হয়তো কমেন্ট করেছে যে ওই রিতমের কেরিয়ারটা শেষ করেছে, সেখানটায় স্বীকার করছে। হ্যাঁ, রিতমের কেরিয়ার, তারপরে রিতমের মানে যতগুলো চ্যানেল ছিল, মানে ওই যে ঝিমির হচ্ছে তোমার কি যেন বলে, মায়ের চ্যানেল, ঝিমির চ্যানেল, তারপরে ঈশানীর চ্যানেল, এদিকে রিতমের চ্যানেল, সব কটা চ্যানেল কে খেয়েছে? স্বীকার করছে কে? জাস্ট দিদি নিজের মুখে স্বীকার করছে যে জাস্ট দিদি নিজের হাতে শেষ করেছে। যেই বিষয়গুলো আমরা প্রত্যেকে খালি চোখে দেখতে পারছিলাম যে জোর করে কখনো সংসার করানো যায় না, সেখানে চাগিয়ে গেছে, চাগিয়ে গিয়ে কি করেছে, ওই ঝিমিকে রিতমের ঘরে জোর করে ঢুকিয়ে দিয়ে এসেছে, জোর করে। তারপরে তো কি না কি হয়েছে সেটা আমরা সবাই জানি, মারামারি, কামড়ি কি না হয়েছে, কামড় পর্যন্ত দিয়েছে। রিতম তার মাসিকে কামড় পর্যন্ত দিয়েছে, হসপিটালে গিয়ে পর্যন্ত লাইভ করেছে না, ভিডিও করেছে, এখনো পর্যন্ত মনে আছে। তাহলে এইগুলো আমরা যারা কিনা দূরে ছিলাম, আমি তো ওদেরকে নিয়ে ভিডিওই করতাম না, সেই আমি বুঝতে পেরেছি, আমরা কত মানুষ বুঝতে পেরেছিলাম। আর তুমি জায়গার মধ্যে ঢুকে গিয়ে তুমি বুঝতে পারোনি যে এগুলো ঠিক হচ্ছে না, এগুলো ঠিক হচ্ছে না, এতে করে সবার চ্যানেল নষ্ট হয়ে যাবে। এখন তুমি বলতে বসেছো যে হ্যাঁ সবার চ্যানেল আমি নষ্ট করেছি, বুক চাপড়াচ্ছ, কপাল চাপড়াচ্ছ। অনেক দেরি করে ফেলেছো, অনেক দেরি করে ফেলেছো। আমাকেও শেষ করার জন্য, আমাকে ওই বেজন্মার বাচ্চাকে, আমাদেরকেও শেষ করার জন্য তুমি কোনো কসর বাকি রাখোনি। বলো না, কোনো कसर, कोई भी कसर नहीं छोड़ा हम लोगों को बर्बाद करने का। ठीक है, वो तो हम बहुत स्ट्रांग है, मेंटली बहुत स्ट्रांग है, इसलिए हम लोगों का कुछ भी नहीं उखाड़ पाया। ठीक है, আমরা যথেষ্ট, আমি এতটাই স্ট্রং ছিলাম এবং আছি, ভবিষ্যতেও থাকবো, যে এত জ্বালাতন করেছে, এত জ্বালিয়েছে, বিনা কারণে এত জ্বালিয়েছে, তারপরেও দমাতে পারিনি। আমাকে মেন কথা হচ্ছে দমানো তো না, মেন কথা হচ্ছে আমার চ্যানেলটা খেতে পারেনি, আমার চ্যানেলটা শেষ করতে পারিনি। জাস্ট দিদি কপাল চাপড়ানো, বুক চাপড়ানো, চোখের জল মোছা সবে শুরু। জেনে শুনে তুমি প্রচুর মানুষের ক্ষতি করেছো, প্রচুর মানুষের। মন্দিরা কন্টেন্ট পাওয়ার জন্য, কন্ট্রোভার্সি তুঙ্গে থাকার জন্য অনেক কিছু করতে পারে, সেটাকে হাতিয়ার করে মন্দিরারা একটা এফআইআর করে রেখেছে। তা জানার পরেও আরো 2-3টে কেস আমার উপরে চাপানোর জন্য চলে গেছো রানাঘাটে মন্দিরার বাড়িতে, তাই না? সবে শুরু তোমার চাপড়ানো, তোমার মায়া তোমার ওখানে, তোমার মানুষের প্রতি তোমার মায়া। জানোয়ার মেয়ে ছেলে, চরিত্রহীন মেয়ে ছেলে, আমি তোর কত বড় ক্ষতি করেছিলাম রে? তোকে তো এখনো দিদি ডাকি। তোর কত বড় ক্ষতি করেছিলাম যে তুই আমার ক্ষতি করার জন্য এইভাবে ইন্ধন জুগিয়েছিস। এইভাবে আরো একজন আছে, তারও কপাল চাপড়ানো বাকি, তারও কপাল চাপড়ানো বাকি। এখন কিচ্ছু বলবো না, তারও কপাল চাপড়ানো বাকি। নিজে নোংরামো করে আদ্যপান্ত পাকে যে ডোবা, সে আবার অন্যের বিচার করে, সে আবার অন্যের জন্য, মানে অন্যে কি বললো না বললো তার জন্য বিচার চাওয়া। সবে শুরু। তুমি মিডিল পয়েন্টে সরে এসেছো, বুঝলে জাস্ট দিদি, তুমি মিডিল পয়েন্টে সরে এসেছো, তাতেই তোমার এত কপাল চাপড়াতে হচ্ছে। হ্যাঁ, এতে তোমার এই কপাল চাপড়ানোতে তোমার ভাইয়ের লস হতে পারে, বাট অন্য কারোর কিচ্ছু না। আজকে তুমি কপাল চাপড়াচ্ছ, আজকে তুমি তোমার ভাইকে সবার সামনে খারাপ বলে দিচ্ছ। এরকম সময় আসবে যখন তুমি লাইভের পর লাইভ করবে, বুক চাপড়াবে, কপাল চাপড়াবে, সবকিছু চাপড়াবে,
তারপরেও তোমার কথা কেউ বিশ্বাস করবে না, উল্টে তোমাকে দাগি আসামি বলবে। তুমি বলো ম্যাডাম তোমাকে গালাগালি দিতে বলেছে, ম্যাডামের কোনো অস্তিত্ব আমরা জানতাম না, এই ইউটিউবে উনি আদৌ আছেন, এই পৃথিবীতেই উনি আছেন আমরা জানতাম না, তার আগেই তোমার সুমধুর বাণী আমরা সবাই জানি, ঠিক আছে? আমরা সবাই জানি যে ওই ঝিমিকে কোথায় কোথায় তুমি কি গুজে দেবে তার জাঙ্গিয়ার ফুটোর মধ্যে চলে গেছিলে। তোমার মতন বজ্জাত অসভ্য মেয়ে ছেলে আর দ্বিতীয়টা আছে নাকি? এই ওয়াইটিটার দ্বিতীয়টা আছে। এখন তুমি সতী সাজতে বসেছো, সতী সাজতে বসেছো, তাই না? তো যাই হোক, যে কুমির তুমি ঢুকিয়েছো সেই কুমির তোমাকে না দিলে ছাড়বে না। এখনো তো সবে তো তুমি মেন্টাল হ্যারাস হচ্ছ, এখনো তো তোমার ফিজিক্যাল হ্যারাস হওয়া বাকি, ইকোনমিক্যাল হ্যারাস হওয়া বাকি। আমি তো আর্জি জানাচ্ছি ম্যাডামের কাছে যাতে করে তোমাকে এত তোমার প্রাপ্য শাস্তি দেয়, যাতে করে দেখে প্রাণটা জুড়িয়ে যায়, প্রাণটা যাতে জুড়িয়ে যায়। তোমাকে এরকম শাস্তি দেওয়া উচিত, এরকম শাস্তি তোমাকে দেওয়া উচিত। তোমার ভাই যাতে তোমাকে দুটো কেস দেয় সেই জিনিসটা দেখতে চাই, যাতে করে তুমি ইকোনমিক্যালি মানে আর্থিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে হ্যারাস হচ্ছ, এটা যাতে দু চোখে দেখতে পাই, দুই চোখে যাতে দেখতে পাই, দুই চোখে যাতে দেখতে পাই। কারণ তুমি এত মানুষের চ্যানেল বরবাদ করেছো, এত মানুষকে কেস খাইয়েছো, সাহায্য করেছো, প্রচুর সাহায্য করেছো, বুঝতে পেরেছো? তোমার সর্বনাশ না দেখা পর্যন্ত শান্তি নেই, নেই শান্তি। মায়া রাক্ষসী মেয়ে ছেলে, গিলে ফেলেছিস সব কটাকে, গিলে ফেলেছিস, গিলে গিলে খেয়েছিস। আমি নাটক করছি, বর বেচনি নাটক করছে, এদিকে বলছে যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার কন্টেন্টের অভাব হবে না, বর বেচুনিকে নিয়ে দিনে 3টে ভিডিও করলে 2000 করে হলেও 6000 ভিউজ হবে, ঠিক আছে? আবার বলছে আমি নাটক করছি। জাস্ট দিদি, তুমি যাদের বাড়িতে গেলে, যাদের সঙ্গে খেলে, যাদের সঙ্গে ঘুরলে, যাদের সঙ্গে কুকীর্তি করলে, হ্যাঁ, আর এখন যাদেরকে তুমি মানুষের সামনে একেবারে ল্যাংটো করতে বসে গেছো, তাদেরকে তুমি চিনতে পারোনি। আর এই স্ক্রিনে দেখে আমার সাথে আমি কি করছি না করছি, আমি নাটক করছি না, সত্যি সত্যি আমার সঙ্গে কোনো খারাপ কিছু হচ্ছে বা হয়েছে বা হবে, সেটা বুঝতে পারলে, সেটা বুঝতে পেরে গেলে। হ্যাঁ, যেখানে তুমি মুখ মেরে এসেছো, মানে খাওয়া, যেখানে তুমি মুখ মেরে এসেছো, তাদেরকে তুমি এখন বলতে বসেছো যে আমি চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি। আর আমাকে তুমি চিনে গেলে, আমাকে তুমি বুঝে গেলে, মানে কত কত বড় তুমি লাথখোর, কতখানি লাথখোর যে যেখানটায় গেলে চললে ফিরলে তোমাদের বাড়িতে আসলো, ফোঁটা দিলে, তাকে তুমি চিনতে পারোনি, তাদেরকে তুমি চিনতে পারোনি, আর আমাকে তুমি চিনে গেছো যে আমি নাটক করছি, তাই না? তোমার বুক চাপড়ানো মানুষে কেন দেখবে না? তোমার কপাল চাপড়ানো মানুষে কেন দেখবে না? কারণ তুমি নিজেকে বহুত বড় একটা হনু মনে করো, তুমি নিজেকে, তুমি বহুত বড় হনু মনে করো নিজেকে, বুঝতে পেরেছো? আর লাস্টে গিয়ে এই যে বুক চাপড়াতে হয়, কপাল চাপড়াতে হয়। এক্ষেত্রে তোমার কপাল ভালো ছিল যে তোমার ভাই আস্ত একটা গবেট, যার জন্য সে তোমাকে রং প্রুফ করতে পারছে না, রং প্রুফ করতে পারছে না। আজকে তুমি বলছো যে ওই কাকু যে এসেছিল তাকে তুমি কিভাবে অপমান করেছো বলবো? তোমার বলার অপেক্ষা রাখে, তোমার বলার অপেক্ষা রাখে। আমরা বুঝিনি যে যেই লোক পায়ে ওরকম অসুস্থ, তার বাড়িতে হঠাৎ চলে গেল, তাকে নিয়ে আসলো, সে রান্না করছে, খাচ্ছে। আরে যে কিনা তার নিজের বাবাকে বাড়ির পাহারাদার বানিয়ে রাখে, যারা কিনা বাড়ির কর্তাকে জ্ঞানগম্যি করে না, কোনো ভ্যালুই দেয় না, তারা আদর আপ্যায়ন করবে আবার দূরের কাউকে। এটা আমরা তো বহু আগে বুঝতে পেরেছিলাম। আর তুমি এখন বলছো এ বলবো, এ বলবো, এ বলবো। তোমার বলা লাগবে না, তোমার কিচ্ছু বলা লাগবে না। তুমি ঢাকো, তুমি ঢাকতে থাকো। তুমি নিজে উলঙ্গ হয়ে গেছো, মানুষকে ঢাকতে ঢাকতে, চোরকে ঢাকতে ঢাকতে তুমি ডাকাত তৈরি হয়ে গেছো, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার বলছে যে কাকুর কথা, মানে বাচ্চার বাবা তার নিজের বাবাকে মানে না, ভ্যালু দেয় না। এটা তো আমরা সেই প্রাচীনকাল থেকে জানো, প্রাচীনকাল থেকে বুঝতে পেরেছি। ওই ছোট বাচ্চা, তার মুখ থেকে, দুধের শিশু, তার মুখ থেকে তো কোনো সময় খারাপ কথা মানে মিথ্যে কথা বেরোবে না। সে নিজের মুখে বলেছিল না, বদ্দা গেলে বাড়ি পাহারা দেবে কে? বদ্দা বাড়ি পাহারা দেবে। এই একটা কথা, এটা একটা বাচ্চার পক্ষে জানা সম্ভব, আইডিয়া করা সম্ভব? নিহাতি তার সামনে যদি এই সমস্ত কথা বলা না হয়। কাজ করো, কাজ না করলে খাওয়া হবে না,
এই কথা একটা বাচ্চা বলতে পারে? তার সামনে যদি কথাগুলো আলোচনা না হয়। আমরা এই বিষয়গুলো বহু আগে জানি, তোমার নতুন করে কিছু বলতে হবে না। তুমি এখন শুধু তোমার চরিত্রটা ধরা পড়ছে, যে তুমি লাভের আশায়, হ্যাঁ, তুমি ওদের ফেস দেখিয়ে, তুমি ওদের বাড়িতে গিয়ে নিজের সাবস্ক্রাইবার, নিজের ভিউজ, নিজের টাকা আর্ন করার জন্য তাদেরকে ক্রমাগত ঢেকে গেছো, আর এখন তুমি তাদেরকে উলঙ্গ করার চেষ্টা করছো। ওই যে বললাম না, সংসারের কাজকর্ম চাকরানীদের হাতে উঠিয়ে দিয়ে তারপরে লাইভের পর লাইভ করে তুমি বেশ কিছু মানুষকে ম্যানিপুলেট করতে পেরেছো, বেশ কিছু মানুষকে ম্যানিপুলেট করতে পেরেছো। কিন্তু এই যে আমরা যারা বসে আছি তারা তোমার লোভী ফেসটা চিনি। যাদেরকে তুমি কোনো সময় জানতেই না, যাদের ভিডিও তুমি কোনো সময় দেখোইনি, কোন জায়গায় ভালোবাসা তোমার চাগর দিয়েছিল যে তুমি ছুটে গেছিলে তাদের সম্পর্কে খোঁজ আনতে? হ্যাঁ, তুমি নিজের মুখে বলছো যে আমি তো স্বীকার করছি যে আমি ওদেরকে চিনতাম না, ওদের ভিডিও দেখতাম না। তাহলে তুমি যাদেরকে চেনো না, জানো না, যাদেরকে কোনোদিনও দেখোই না ভিডিও, তাদের সম্পর্কে তোমার ভালোবাসা কোন জায়গা থেকে ঠিক মোচড় দিয়ে উঠলো, যার জন্য তুমি ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে তারপরে চলে গেলে ভিডিও লাইভ করতে করতে তাদের বাড়িতে? হ্যাঁ, কম ভিডিও করেছো, কম লাইভ করেছো, কম তাদের মুখের উপরে ফেলে ক্যামেরা ফেলে কম ভিডিও করেছো? লজ্জা করে না তোমার? লজ্জা করে না? ওদেরকে বিক্রি করে শুধু ভিডিওতে না, নগদ টাকা পর্যন্ত হাতিয়েছো দর্শকদের কাছ থেকে। হ্যাঁ, তুমি এত বড় নির্লজ্জ, তুমি এত বড় বেঈমান, আজকে তাদেরকে বলতে বসেছো তারা বেঈমান? মস্ত বড় বেঈমান হচ্ছ তুমি, সবচেয়ে বড় বেঈমান হচ্ছ তুমি। যাদেরকে চিনি না, জানি না, তাদের সম্পর্কে ভালোবাসা, ওরে বাবা, তাদের উপরে ভালোবাসা দেখাতে গেছে। ও আমি কত ভালোবাসি। ভালোবাসা, নিজের কাউরে ভালোবাসতে পারিস না, নিজের একটা সোয়াল তাও পড়ে থাকে দূরে। আবার ছেলে আবার এসে বলছে ও মা বিশাল বড় একটা কাজ করেছে, 30,000 সাবস্ক্রাইবার গেইন করেছে। কি করে? না, অন্যের বাড়ির বউকে গালিগালাজ দিয়ে। হ্যাঁ, তোর ছেলে মেয়ে কতখানি, মানে কি বলবো, কিভাবে তুই মানুষ করেছিস যে তোর এই নোংরা ভিডিও দেখে তোকে চুপ করতে না বলে, তোকে এই নোংরা ভাষা দিয়ে ভিডিও করা থেকে বারণ না করে তোকে আবার অ্যাপ্রিসিয়েট করছে। ওরে বাবা, আমার মা বিশাল কিছু অ্যাচিভ করে ফেলেছে। এই হচ্ছে তোর শিক্ষা, তুই এই শিক্ষা দিয়েছিস, তুই নিজেও এই শিক্ষা পেয়েছিস, তুই এই শিক্ষাই দিয়েছিস। বড় বড় বাতেলা মারতে বসেছে। হ্যাঁ, এই কটাই পয়েন্ট ছিল। এবার লাস্টে একজনকে নিয়ে বলি, আমি তাকে নিয়ে বলেছি কোনো রকম কোনো উত্তর দেব না, সেটা হলো ইপু দিদি। ঠিক আছে, বলদা মহিলা নামটা তুমি বারবার প্রমাণ করো কেন যে বা যারা তোমাকে দিয়েছিল সেই নামটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট? হ্যাঁ, এটা সোশ্যাল মেসেজ যদি না হতো না, আমি তোমাকে উত্তর দিতাম না। তোমার ওই মোটা মাথায় আমি ঢোকানোর জন্য এইটুকু কথা বলতাম না, জানি ঢুকবে না, কারণ মাথা পেকে গেছে। কাঁচা মাথায় কিছু ঢোকানো যায়, মাথা তোমার পেকে গেছে। আমি বলেছি যে কাজে কোনো লিঙ্গভেদ নেই, সব কাজ সবাই করতে পারে, ছেলে মহিলা পুরুষ নির্বিশেষে সব কাজ সবার জন্য। এখানে ভাগাভাগি আমাদের সমাজ তৈরি করেছে, যেটা কিনা এখন আর কেউ মানে না। হঠাৎ করে তুমি তোমার বরের সঙ্গে তোমার কীর্তির কথা নিয়ে আসলে। তোমার বর তোমার আগে পিছে যদি হেল্প করে নিজের কাজ সেরে নিয়ে, সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু তুমি একটা রিলস বানিয়েছো যেখানে কিনা তুমি তোমার বরের মুখে কাপড় ছুঁড়ে মারছো, তোমার বর ঘর মুছছে সেখানটায় তুমি পাড়িয়ে চলে যাচ্ছ রিলসের জন্য। আমি এটা বলেছিলাম যে আমার বরকে যদি আমি এরকম ভাবে অপমান করে বলতাম ভিডিও করব, আসো বসো, আমার বর ভালো করে ভিডিও করত। কোন কথাটাকে কোন কথার সঙ্গে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, কোনো তো লিঙ্ক নেই, কোনো লিঙ্ক নেই। ফালতু মহিলা কোথাকার একটা। শুধু এইটুকু কথা, ধরেন না তোমার ভিডিও শুধু দেখি কারণ আমার প্রয়োজন আছে, উত্তর দিতে এখন আর ইচ্ছা করে না। বকওয়াস মহিলা, তুমি একটা বকওয়াস মহিলা, বুঝতে পেরেছো? চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।